দর্শক, সরকার যেখানে নদী নাব্যতা রক্ষা, দূষণ রোধ এবং পতিত জমিতে চাষাবাদের মহা পরিকল্পনা হাতে নিয়েছে, সেখানে রাজনৈতিক নেতারূপী কিছু ভূমিক্ষেকরা তা ধ্বংস করতে কোমর বেঁধে নেমেছে। সমাজে এইসব ভূমিদস্যুরা নদী, খালবিল, এমনকি সরকারি জলাশয় দখল করে এবং ভরাট করে নিজেদের স্থাপনা নির্মাণ করছে। গিলে খাচ্ছে হাজার হাজার একর সরকারি জমি। চোখ মেলে দেখুন, আপনার চারপাশে এমন ভূমিক্ষেকদের অভাব নেই। এশিয়ান ইনকোয়ারির আজকের পর্বে তেমনই একজন জবরদখলকারী ভূমিক্ষেকর আদ্যপ্রান্ত আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। কোনো বাধা নিষেধ কোনো কিছুই মানে না। এই বালু কাটা যদি আবার নদী ভাঙে তাহলে তো লাভ হইলো কি? বিশাল এলাকার মানুষের ক্ষতি করে তারা বালু কাটতেছে। জিও ব্যাগ সহ ড্রামটাকে মধ্যে উঠাইতেছে। এমপি সাহেবের প্রভাবে এই সমস্ত গুলা এইভাবে যে কাটতেছে। এমপি সাহেবের লোক, ছোট মনিরের লোক। কোথায় কে কি করেন এটা আমি জানি। ক্যাডার বাহিনীর কারণে সরকারের একটি বিশাল পরিকল্পনা নদী খনন, দখল, দূষণ মুক্ত নদী এবং অনাবাদি সরকারি জমি উদ্ধার করে চাষাবাদ করা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। নদী দখল, অবৈধ বালি উত্তোলন, জোর করে সরকারি জমি দখল এবং সেখানে ক্ষমতা দেখিয়ে অবৈধ ভবন নির্মাণ করা তাদের কাছে নিত্যদিনের ব্যাপার। বাধা দিলে চালানো হচ্ছে হামলা, করা হচ্ছে অমানবিক নির্যাতন। বারোটি উপজেলার সমন্বয়ে গঠিত ৩,৪১৩.৬৮ বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট টাঙ্গাইল জেলা প্রাকৃতিক সৌন্দর্যের অপার সম্ভাবনা। এ জেলার নদ নদীগুলো যেন নৈসর্গিক সৌন্দর্যের এক অনন্য মাত্রা যোগ করেছে। তাছাড়া বর্তমানে এগুলো স্থানীয় জনসাধারণের জীবিকা অর্জনেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। তবে কথায় আছে, বাতির নিচে অন্ধকার। টাঙ্গাইলের এই নৈসর্গিক সৌন্দর্য করেছে কালো থাবা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেখানে নদীর নাব্যতা রক্ষা, পানি দূষণ রোধ এবং পতিত জমিকে চাষাবাদ যোগ্য করে তুলতে মহা পরিকল্পনা হাতে নিয়েছে, আমাদের এলাকার জনগণই কতিপয় স্বার্থন্বেষী মহল 2-4টা টাকা পাওয়ার স্বার্থে এলাকার এই বিশাল এলাকার মানুষের ক্ষতি করে তারা বালু কাটতেছে। এটা অত্যন্ত দুঃখজনক। এই বালু কাটা যদি আবার নদী ভাঙে তাহলে তো লাভ হইলো কি? না না করতেছে নাম, আমি নাম কবার চাই না, কিন্তু এমপি সাহেবের লোক সব এমপি সাহেবের নিয়ে এমপি সাহেবের পাওয়ারই করে। এই জমিনগুলো কিন্তু আমাদের জমি, এই যে কখন কাছে নিচ্ছে তাও আমরা জানি না। তিনি তার ক্যাডার বাহিনী দিয়ে যমুনা নদীর তীরবর্তী এলাকায় অবৈধ কর্মকাণ্ডের মাধ্যমে সাহারা মরুভূমিতে পরিণত করে যাচ্ছে দিনকে দিন। শুধু তাই নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতায় নদী রক্ষার স্বার্থে যমুনা নদীর বাম তীর ঘেঁষা ভুয়াপুর তারাকান্দি সড়কটির পাশে নির্মাণ করা হয়েছে নদী রক্ষার বাঁধ। প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় 450 কোটি টাকা ব্যয়ে ভুয়াপুর তারাকান্দি সড়ক রক্ষা বাঁধ নির্মাণের কাজ সঠিক সময়ে শেষ করে পানি উন্নয়ন বোর্ড। ক্ষমতাসীন দলের পথধারী কিছু অসাধু ব্যক্তির কারণে সেই বাঁধটি রীতিমতো হুমকির মুখে পড়েছে। সরকারি নিষেধ থাকলেও স্লুইস গেট থেকে গুলিপেঁচা মোড় পর্যন্ত যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে তারা। সরকারি হাজার হাজার কোটি টাকার কাজ করছে, তাহলে সরকারেরও লস, আমাদেরও লস এই বালু কাটার জন্য। এই বাঁধের কাজটা গত বন্যায় করছে, তারও আগে করছে, প্রতি বছরই কাজ করতেছে সরকার। তাহলে এই যে সরকার হাজার হাজার কোটি টাকা কাজ করতেছে, কাজের কোনো মূল্য থাকলো না এই যদি মাটি কাটা হয়। এরা মেম্বার, চেয়ারম্যান সব মিলে এমপি সাহেবের দোহাই দিয়া এই জমিগুলা মনে করেন কাইটে সব শেষ করে দিতেছে, আবাদি ফসলি জমিগুলা। এই যে সরকার 4.5 কোটি টাকা ব্যয় করে এই বাদ দিছে, আমার যদি নদী ওরা কাইটা খনন করে এখন গভীরই করে দেয়, আমার তাহলে এই যে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়ন প্রকল্পের এই 4.5 কোটি টাকার কাজ, এটা কইরা
কি লাভ হইলো? দিনের বেলায় সমাজসেবক সাজলেও বালুদস্যুরা কৌশল বদল করে সন্ধ্যা থেকে ভোর রাত পর্যন্ত ড্রেজার মেশিন এবং ভেকুর সাহায্যে অবাধে বালু উত্তোলন করে থাকে। অভিযোগ আছে সরকারকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেই সব বালুদস্যুদের সব রকমের সহযোগিতা করে যাচ্ছেন ইউনো, স্থানীয় থানা পুলিশ সহ পানি উন্নয়ন বোর্ডের কতিপয় অসাধু কর্মকর্তারা। তারা ওই দেখা যায় যে সন্ধ্যার পরে 7টার পরে তারা এখানে বেকু নামায় দেয় অনেকগুলো, এবং হাজার হাজার ড্রাম ট্রাক ভর্তি করে রাতের আধারে বালু নিয়ে সেই শেষ রাত পর্যন্ত তারা এটা করে। এসিলেন ইউনো প্রশাসন এরা একর প্রভাবেই, এমপি সাহেবের প্রভাবে এই সমস্তগুলা এইভাবে যে কাটতেছে। আমাদের সাধারণ জনগণ যারা আছে এদের কোনো কথা তারা আমাদের শোনে না, আমাদের পাত্তা দেন। নদীর তলদেশ থেকে বালু তোলার কারণে শুষ্ক মৌসুমে নদীর পার্শ্ববর্তী বিস্তীর্ণ এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যার ফলে স্থানীয় অনেক সচ্ছল পরিবারগুলো নদী ভাঙনের কারণে প্রতিনিয়ত ভূমিহীন হয়ে পড়ছে। এই আবাদি জমিগুলি রাতের আধারে আপনার বেকু দিয়ে বিভিন্নভাবে ফসলাদি সহ রাতের থেকে সারা রাত্রি খাইটা একদম সর্বনাশ করে দিতেছে আমার জমি টমি সব। কোনো বাধা নিষেধ কোনো কিছুই মানে না। এরা উপরস্থ কর্মকর্তা এদের নাম ভাঙাইয়া এরা এগুলি করতেছে। কিন্তু আমরা ফসল করে খাই, এই না আমি যে এই বালু কাটতেছে, বালু কাটার কারণে এমনও হতে পারে যে এই সড়কটা ভাঙ্গা গেলি হাজার হাজার বাড়ি ঘর ভাঙ্গা যাবো। এই বালু কাটা জানি বন্ধ হয়, এইটা হচ্ছে আমারই বালু কাটে এই আওয়ামী লীগের লোক, এমপি সাহেবের লোক, ছোট মনিরের লোক। স্থানীয়রা জানায় অবৈধভাবে বালু উত্তোলন বন্ধে প্রশাসনের কার্যকরী কোনো ভূমিকা না থাকায় গড়ে উঠেছে বিশাল বালু উত্তোলনকারী সিন্ডিকেট। আর এই সিন্ডিকেটের অন্যতম সদস্যরা হলেন ফলদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুল ইসলাম তালুকদার, নুরুল ইসলাম মেম্বার, আলমগীর মোল্লা, হিটলার মোল্লা, আশিক মোল্লা, জিয়া, দীপু, আনোয়ার আরো অনেকে। এমপি সাহেবের দোহাই দেয়, এমপি সাহেবের নাম ভাঙায়া আমাদের স্থানীয় চেয়ারম্যান আছে দুদু চেয়ারম্যান, আমরা স্থানীয় চেয়ারম্যান আছে মাহবুব খা, আর এই স্থানীয় কিছু ডিগ্রি চরের লোক আছে, হিটলার মোল্লা, আশিক মোল্লা, নুরুল মেম্বার, মানে দুল্লু মেম্বার। এগুলা মনে করেন যে কাটতেছে আপনার এমপি সাহেবের বাইকনা আছে। এখন এমপি সাহেবের বাইকনার তো নাম, এমপি সাহেবের বাইকনা তো অনেক, তার নাম তো বলতে পারবো না। এখানে লোকাল যারা দায়িত্ব আছে, এখানে নুরুল মেম্বার আছে, আলমগীর মোল্লা আছে, আশিক মোল্লা আছে, আরো অনেকেই আছে। এরা হইলে আমাদের তানভীর হাসান ছোট মনিরের লোক। দর্শক, সরকারের নিয়ম নীতিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে জনস্বার্থ বিনষ্টকারী কর্মকাণ্ডে স্থানীয় লোকজন দিশেহারা। বিস্তারিত জানবো, তবে একটা বিজ্ঞাপন বিরতির পর। সাথেই থাকুন। দর্শক, দলীয় পদ পদবি আর ক্ষমতার জোরে দেধারসে অবৈধ বালির ব্যবসা করে যাচ্ছে। নেই কোনো বৈধ কাগজপত্র। জনস্বার্থের স্থাপন করা স্থাপনার বিপজ্জনক এলাকা থেকে তোলা হচ্ছে বালি, যার ফলে প্রতি মুহূর্তেই ঝুঁকিতে পড়ছে সেই সব স্থাপনাগুলো। তাতে কি পকেটে তো টাকা ঢুকছে, এটাই বা কম কিসের? পানি উন্নয়নের বোর্ডের জায়গা থেকে কিভাবে অবৈধভাবে বালু উত্তোলন করে তা আবার বিক্রি করা হচ্ছে সেটা জানতে মোবাইলে কথা হয় টাঙ্গাইল জেলা পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী নুরুজ্জামানের সাথে। নুরুজ্জামান ফোনে জানান, লোকবলের সংকট আর তাদের কাছে নির্বাহী পাওয়ার না থাকায় অপরাধীদের শাস্তির আওতায় আনতে পারছে না। অন্যদিকে অবৈধ বালু ব্যবসা বন্ধে প্রতিনিয়ত পানি উন্নয়ন বোর্ড নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসক বরাবর চিঠি দিলেও কোনো সুরাহ হচ্ছে না। বেড়িবাঁধের পাশ থেকে আপনার প্রতিনিয়ত বালু উত্তোলন করা হইতেছে, এই বিষয়টা নিয়ে কথা বলার জন্য। বালু উত্তোলন করা হইতেছে, জি। এখন এটা আমরা কি করতে পারি? জি, পানি উন্নয়ন বোর্ডের আন্ডারে, মানে আপনাদের আন্ডারে ব্যবস্থা তো আপনারাই নেবেন। ব্যবস্থা আমরা নেব, হ্যাঁ, এটাও ভালো কথা। সাইড ভিজিটে গেছিলাম, দোয়াপুর, গোপালপুর, ঘাটাইল হয়ে মধুপুর দনবাড়ি বন্ধ গেছিলাম, মানে আমার 5টা উপজেলা মোটামুটি ঘুরে দেখছি। হ্যাঁ, জি। তো এখানে ধরেন বালির স্পট আছে কমপক্ষে 35 থেকে 40টা। আমরা যখন ইউনো মহোদয়কে চিঠি দেই, দ্বিতীয় অফিসে চিঠি দেই, এই পর্যন্ত আমাদের দায়িত্ব আসলে, কারণ আমাদের কাছে তো প্রশাসন নেই। আছে কি আসলে প্রশাসন নেই, কারণ এখানে অনেক বড় বড় লোক জড়িত। আমরাও বারংবার চিঠি দিচ্ছি, ইউনো অফিসকে চিঠি দিচ্ছি, দ্বিতীয় অফিসকে চিঠি দিচ্ছি। আমাদের যতটুকু
মানে প্রতিরোধ ব্যবস্থা নেওয়ার যতটুকু করার আমরা ততটুকু করি। স্থানীয়রা দাবি করেন টাঙ্গাইলের গোপালপুর উপজেলার শাখারিয়া স্লুইস গেট থেকে বুলিপেঁচা মোড়, ভুয়াপুর উপজেলার জগৎপুরায় 3 কিলোমিটার অংশে অন্তত 10টি স্থানে দিন রাত বাঁধের 20 মিটারের কম দূরত্বে শক্তিশালী একাধিক ভেকু মেশিন বসিয়ে 10 চাকার ড্রামটাকে বালু উত্তোলন করে তা অবাধে বিক্রি করা হচ্ছে। এই অংশে নদীর তীর সড়ক ঘেঁষা হওয়ায় বাঁধটি ঝুঁকিতে রয়েছে, তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্থানীয় কৃষকরাও। জমিগুলো চকগুলো কাটাইতেছে এবং কি আবাদি জমি হয়ে গেছে সেগুলো কাটাইতেছে, তাদের জমিগুলো ভেঙে নামাইতেছে, রাত্রে চুরি করে তারা মাটি কাটে। নদীর কাছে আমার বাড়ি, আমি এই বাড়িতে থাকি। এখন যদি নদীর কাছে থেকে যদি মাটি তুলে দেন তাহলে আমি বাড়িতে থাকতে পারবো না, আমার জমি উঠবো না। বলেন ঠিক আছে গোবিন্দ সিং পর্যন্ত এর মধ্যে কোনো বালুর ঘাট জানি না থাকতে পারে, আর কেউ জানি কোনো মাটি কাটতে না পারে। আমরা যাতে সুখে শান্তি আমরা জনগণ নিয়ে যাতে আমরা সুন্দর সুস্থভাবে জীবনযাপন কাটাইতে পারি। স্থানীয়রা আরো অভিযোগ করেন, প্রতিদিন শত শত লাইসেন্সবিহীন ভারী ড্রামটাকে ওভারলোডে বালি পরিবহন করায় ক্ষতিগ্রস্ত হচ্ছে মহাসড়কটি। সংস্কারের বছর পার না হতেই নলিন থেকে গোপালপুর উপজেলা সদরে যাওয়ার সড়কে একাধিক স্থানে গর্তের সৃষ্টি হতে শুরু করেছে। এখানে এই যে বেগু আছে, ওই যে একটা বেগু আছে এখনো, ওই বেগু দিয়া অনবরত 2টা বেগু দিয়া কাটতেছে, উঠাইতেছে ট্রাকের এই মিনিটে মিনিটে ট্রাক সরে যাইতেছে, এই বালু উঠাইতেছে। সড়কটিতে এভাবে ভারী ট্রাক চলাচল করার কারণে সৃষ্টি হচ্ছে বিশাল যানজট। এছাড়া বিগত বছরগুলোতে বালিবাহী ট্রাক দুর্ঘটনায় নিহত হন নলিন বাজারের ব্যবসায়ী হাকিম, ভেঙ্গুলা গ্রামের টিটু, জগৎপুরা গ্রামের আব্দুর রশিদ এবং পঙ্গু হয়ে যান কামদেববাড়ি গ্রামের গৃহবধূ বানেছা বেগম, শিশু রানু সহ আরো অনেকে। আমরা এর একটা সুষ্ঠু তদন্ত করে এর একটা সঠিক একটা চাই যে আমরা সাধারণ মানুষ যারা আছি এই আবাদি জমি জানি এগুলা জানি আর এইভাবে কাটতে না পারে, এর একটা সুষ্ঠু সমাধান দিলে আমরা এলাকার বাসী সন্তুষ্ট। আশিক মোল্লা সহ যারা আছে তারা এমপি সাহেবের কথা বলতেছে, এমপি সাহেবের লোকরা এটার একটা সুষ্ঠু সমাধান আমরা চাই, আমরা এইরকম যেন না হয়, আর এটাই আমরা চাচ্ছি। এরপর অবৈধ বালুবাহী ট্রাক বন্ধের দাবিতে সড়ক অবরোধ করে বুলিপেঁচা গ্রামবাসী সহ স্থানীয়রা। প্রতিবাদ সমাবেশ করে নলিন বাজারের ব্যবসায়ীরা এবং গোপালগঞ্জ উপজেলার নাগরিক সমাজ ও ছাত্রছাত্রীরা মানববন্ধন করলেও কোনো লাভ হয়নি। আজ থেকে এখন থেকে এখানে এক মুঠো ভালো ধান উত্তোলন করতে না পারে এই আহ্বান আমি আপনাদের কাছে রাখছি। অবৈধভাবে মাটি কাটতেছে, এর জন্য আমাদের এলাকার মানে আবাদি জমি নষ্ট হয়ে যাচ্ছে, বাঁধ ভেঙে যাওয়ার হুমকির মুখে পড়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে আবেদন করবো এইখানে ঠিক আছে না এক মুঠো মাটি কেউ কাটতে না পারে। হলদা ইউনিয়নের চেয়ারম্যান আরো কিছু দুষ্কৃতিকারী নিয়ে এই বেড়িবাঁধ এবং আবাদি জমি ধ্বংস করে এখান থেকে অবৈধভাবে বালু উত্তোলন করছে। আমরা এই বালু বন্ধ যত উত্তোলন না করা হয় সেই কারণেই বন্ধের দাবিতে আমরা মানববন্ধন করি। মরা নদীকে কেটে তারা গভীর করে আবার ভাঙ্গনের সম্মুখীন সৃষ্টি করে যাচ্ছে, আমরা এর প্রতিবাদ জানাচ্ছি। জনগণের অভিযোগের সত্যতা জানতে এশিয়ান ইনকোয়ারি টিম কথা বলে টাঙ্গাইল 2 এর এমপি তানভীর হাসান ওরফে ছোট মনিরের সাথে। তিনি জানান সে তো নয়ই, তার কোনো লোক কখনোই এমন কাজ করতে পারে না। পরে প্রমাণ হাজির করলে অনুসন্ধানী সদস্যদের উপর চটে যান ছোট মনির। কোথায় কে কি করে ভালো ভালো কিছু টাঙ্গাইলে যা ফেলে দিয়ে 1000 নদী করে 1000টা বলকে বয়স 1000টা সেটা হচ্ছে আগালে থেকে ছিল না, সেটা আপনার এখান থেকে আমরা এখানে ভালো ব্যবসা করতেছে কালে আপনি 1000 টাকা এনেছে আপনি না এসে আগে অবহিত আছেন কিনা আমি অবহিত থাকবো ঠিক আছে, এটা আমার দায়িত্ব। যদি না থেকে থাকে তাহলে প্রশাসনের মাধ্যমে আপনাকে আমরা আমি প্রশাসন তো আপনি আপনি কি স্থানীয় আপনি স্থানীয় আপনি তো এসেছেন, আপনি নাও হইতে পারেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহীর সাথে কথা বলার চেষ্টা করা হয়, কিন্তু তিনি অনুসন্ধানী টিমের সাথে তেমন কোনো কথাই বলেননি। সে সময় দায় সারা প্রশাসনিক ব্যবস্থার কথা জানান তিনি। এ বিষয়ে প্রথম আমি অভিযোগটা আপনাদের কাছ থেকে শুনতাম এবং এ সম্পর্কে সরজমিন তদন্ত করবো বিভিন্ন সরকার আইনগত ব্যবস্থা নিয়ে। না, আমাদের এখানে পার্বত্য মহান হিসেবে জায়গায় কোনো বিস্তৃত নাই। আপনি আমি তো গুলো কোশ্চেন এই মুহূর্তে আমাকে কোশ্চেন করতে পারবেন না, আমি না যেটুকু বলেছি এ বলুন, বাকি তথ্য দিতে গেলে আমাকে একটু স্টাডি করতে হবে। দর্শক, স্থানীয়দের প্রতিবাদ এবং সরকারি বিধিনিষেধ তার সন্ত্রাসী বাহিনীকে কোনোভাবেই থামাতে পারছে না। বিস্তারিত জানবো, তবে একটু অপেক্ষা করতে হবে। ফিরছি খুব শীঘ্রই ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর।
ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। ক্যাডার বাহিনী সরকারি বিধিনিষেধের কোনো তোয়াক্কাই করছে না, পাত্তা দিচ্ছে না জনপ্রতিরোধকেও। অদৃশ্য ক্ষমতায় ভর করে প্রতিদিনই তার অপকর্মের পরিধি বাড়িয়েই চলেছে, প্রাণনাশের হুমকিও দিচ্ছেন অনেককে। টাঙ্গাইল 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তানভীর হাসান ওরফে ছোট মনিরের ব্যবসায়িক আয় কমলেও নগদ টাকার পরিমাণ প্রতিদিনই বেড়েছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফর্মের সাথে দাখিল করা হলফনামার মতে স্বাক্ষর জ্ঞান সম্পন্ন এই প্রার্থী নিজেকে একজন বেসরকারি ঠিকাদার উল্লেখ করলেও গত 5 বছরে তার ব্যবসা থেকে আয় কমেছে বলে উল্লেখ করেছেন। ব্যবসা থেকে আয় কমলেও বেড়েছে নিজের নামে ও যৌথভাবে নগদ টাকার পরিমাণ। হলফনামা থেকে জানা যায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্যবসা থেকে তার বাৎসরিক আয় দেখানো হয়েছিল 42,59,734 টাকা, কিন্তু দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এসে দেখিয়েছেন 15,60,604 টাকা। তবে এবার দাখিল করা হলফনামায় তার নির্ভরশীলদের আয় বেড়েছে বলে উল্লেখ করা হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় ছোট মনির তার নিজের নামে দেখিয়েছেন 2 লাখ টাকা, অথচ দ্বাদশ নির্বাচনে তা দেখিয়েছেন 8 লাখ টাকা এবং যৌথভাবে রয়েছে 2,44,549 টাকা। 5 বছর আগে দেয়া হলফনামায় স্বর্ণের পরিমাণ দেখানো হয়েছে 40 ভরি, এবার দেখিয়েছেন 150 ভরি এবং স্বামী স্ত্রীর নামে বিয়ের সময় পাওয়া আরো 200 ভরি স্বর্ণ রয়েছে। হলফনামার তথ্য মতে 5 বছর আগে কোনো সম্পত্তি না থাকলেও বর্তমানে নিজের নামে 99% জমি রয়েছে বলে উল্লেখ করেছেন। এছাড়া স্বামী স্ত্রীর যৌথ নামে 2290 বর্গফুট আয়তনের একটি ফ্ল্যাট থাকলেও তার ঠিকানা দেয়া হয়নি হলফনামায়। এদিকে 14,21,71,517 টাকার ঋণ রয়েছে বলে হলফনামায় উল্লেখ করেছেন ছোট মনির। স্থানীয়দের কাছ থেকে জানা যায় টাঙ্গাইল 2 আসনের বর্তমান সংসদ সদস্য তানভীর হাসান ওরফে ছোট মনির সাবেক মন্ত্রী ও সিদ্দিকী পরিবারের সদস্য আব্দুল কাদের সিদ্দিকীর সঙ্গে আওয়ামী লীগের রাজনীতি করতেন। কাদের সিদ্দিকী আলাদা দল গঠন করার পর ছোট মনির জার্মানিতে চলে যান। এরপর 2013 সালে 18 জানুয়ারি মুক্তিযোদ্ধা ফারুক আহমেদকে হত্যা করা হয়। এই মামলায় সাবেক এমপি আমানুর রহমান খান রানা ও তার 3 ভাইসহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। আলোচিত খান পরিবারের 4 ভাই আওয়ামী লীগ নেতা ফারুক হত্যা মামলার আসামি হওয়ার পর জেলায় রাজনীতির পট পরিবর্তন শুরু হয়। এ সময় জার্মান থেকে দেশে ফিরে জেলা আওয়ামী লীগে যুক্ত হন ছোট মনির এবং খান পরিবারের ভাইদের শাস্তির দাবিতে আন্দোলন গড়ে তোলেন। এরপর আস্তে আস্তে নিজের রাজনৈতিক ভিত মজবুত করতে শুরু করে ছোট মনির। পরে জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকের দায়িত্ব পাওয়ার পাশাপাশি 2018 সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাছাড়া আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানকে বিয়ে করে নিজের রাজনৈতিক ক্ষমতাকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যান। অন্যদিকে সাংসদ ছোট মনিরের এই সব অপকর্মের বিষয়ে প্রতিবাদ জানায় তৎকালীন সময়ের গোপালপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদার। প্রতিবাদ করায় এমপি ছোট মনির তাকে হত্যার হুমকি দেয়। এ বিষয়ে গোপালপুর উপজেলা চেয়ারম্যান ইউনুস আলী তালুকদার জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে অভিযোগ করেন। বিষয়টি নিয়ে চেয়ারম্যান ইউনুস ইসলাম তালুকদারের সাথে কথা বলে এশিয়ান ইনকোয়ারি টিম। আপনার একবার হত্যার হুমকি দিছিল, এই বিষয়টা নিয়ে আর কি মেইনলি ঘটনাটা ছিল ওই যে যমুনা নদীর পাড়ে বালু তুলেছে, অবৈধ বালু উঠায়। হ্যাঁ, তখন এই বালু মহলগুলা বন্ধ করতে বলছিলাম যে আমরা শত শত কোটি টাকা খরচ করে তারাকান্দি বাঁধ এবং প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প নদী ড্রেজিং করে বাঁধ দিয়ে ব্লক দিয়ে আমরা তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করার প্রকল্প, এইভাবে বালু তুলে অবৈধ বালুর ব্যবসায়ীরা এটা করে এটা বাঁধটা হুমকির মুখে পড়তে পারে এবং পরবর্তী সময়ে ওই যে মাদকের ব্যবসা যেগুলার বিরুদ্ধে বক্তব্য, তখন এই হুমকিটা দিছিল আমি জেলা চেয়ারম্যান থাকাকালীন সময়। আর ওই যে নিক্সন হত্যা হয়েছিল, হ্যাঁ,
আমিনুল ইসলাম তালুকদার নিক্সন হাতিদার চেয়ারম্যান। আইন শৃঙ্খলা কমিটির মিটিং হয় না টাঙ্গাইলে, হ্যাঁ সেই মিটিং এ এগুলো উপস্থাপন করার পরে উনি হুমকি টুমকি দিচ্ছে, মারবে, এটা করবো, ওটা করবো। বড়মনিও সেই মিটিং এ ছিল, বড়মনি করে। যাই হোক, অনেক ধরনের করছে। তখন আমার সাথে সাথে আমি ওই 9 জন উপজেলা চেয়ারম্যান আমার পক্ষে স্বাক্ষর করছিল, সেই কাগজটা আমি মাননীয় প্রধানমন্ত্রী বরাবর করছিলাম। দর্শক, জনগণের সেবক রূপী তানভীর হাসান ছোট মনির ও তার সন্ত্রাসী ক্যাডারদের মতো এমন হায়নাদের বিরুদ্ধে আমাদের অনুসন্ধান চলমান। পল্লী বিদ্যুতের নাকের ডগায় বসে অবৈধ ও ঝুঁকিপূর্ণ অবস্থায় বিদ্যুৎ উৎপাদন এবং বিতরণ করে আসছে পে রাবার নামক শিল্প প্রতিষ্ঠান, আর তাদের সার্বিক সহযোগিতা করছে তিতাস গ্যাস। আমাদের কাছে জমা থাকে, এই রাখেন না ভাই, আপনি এরকম করতেছেন কেন? সরকারি এসব প্রতিষ্ঠান নাকি অসহায় তাদের কাছে। যারা অবৈধ নিতেছে, রাতভর ফিরে নিতেছে, তাদের কি কেউ কিছু বলে? যে গ্রুপটা হচ্ছে আসলে একটু প্রভাবশালী, সত্যি কথা। তাদের খুঁটির জোর কোথায়, দেখতে চোখ রাখুন এশিয়ান ইনকোয়ারির আগামী পর্বে। আজকের মতো বিদায় নিচ্ছি, তবে বিদায় নেওয়ার আগে বলে যাই, আপনার অনুসন্ধানী মনের পর্দা খোলা রাখুন। অন্যায়ের সাথে আপোষ নয়, প্রতিবাদ করুন। সুস্পষ্ট তথ্য দিয়ে আমাদের সহযোগিতা করুন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।